গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। আজকের পর্বে আমরা যেটা আলোচনা করব, ডাব্লিউবিসিএস 2022 প্রিলিমিনারির আর মাত্র 9 দিন বাকি। তো এই 9 দিনে কিভাবে নিজের প্রস্তুতি ঝালিয়ে নেবে, নিজেকে একদম প্রস্তুত করে তুলবে ভারতের সংবিধান থেকে আসা প্রশ্নগুলোর উত্তর করার জন্য। তো সেটা নিয়েই আমাদের এখনকার সেশন, এবং এখনকার সেশনে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, যেগুলো ভারতের সংবিধানের প্রশ্ন, সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং এই প্রশ্নগুলোর মধ্য থেকে তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। প্রথম যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল? কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল? এটি হয়ে যাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসেন, সেই ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়। প্রশ্ন হচ্ছে, ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত স্থির হয়েছিল? ক্যাবিনেট মিশনের প্রপোজাল অনুযায়ী বা প্রস্তাব অনুযায়ী গণপরিষদের কতজন সদস্য সংখ্যা স্থির করা হয়েছিল? উত্তর হবে 389, 389 জন। প্রশ্ন হচ্ছে, ভারতীয় গণপরিষদের অর্থাৎ ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে এবং কোথায় হয়েছিল? ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946 দিল্লির কনস্টিটিউশন হলে বা দিল্লির সংবিধান হলে, দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি ছিল? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী, অর্থাৎ ফ্রেঞ্চ প্র্যাকটিস বা ফরাসি অভ্যেসে বলছে, গণপরিষদের সব থেকে বয়স্ক সদস্য ছিলেন এই ডক্টর সচ্চিদানন্দ সিনহা, এবং তার নাম প্রস্তাব করেন জাতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি, যার নাম ছিলেন জে.বি. কৃপালিনী। প্রশ্ন হচ্ছে, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আরেকটি প্রশ্ন আসে, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসেবে ডক্টর প্রসাদের নাম কে প্রস্তাব করেন? এটি হয়ে যাবে গণপরিষদের তৎকালীন জাতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি, যার নাম ছিল জে.বি. কৃপালিনী। ভারতীয় গণপরিষদ 1947 সালের 29 আগস্ট তারিখে যে খসড়া কমিটি গঠন করেছিলেন, তার সভাপতি কে ছিলেন? ভারতীয় গণপরিষদ 1947 সালের 29 আগস্ট তারিখে যে খসড়া কমিটি গঠন করেছিলেন, তার সভাপতি কে ছিলেন? তার সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর। গণপরিষদের কাছে খসড়া কমিটি কবে সংবিধান পেশ করেছিল? অর্থাৎ খসড়া সংবিধান কবে পেশ করা হয়েছিল? 1948 সালের 21 ফেব্রুয়ারি, 1948 সালের 21 ফেব্রুয়ারি। গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় কবে? গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949, 26 নভেম্বর 1949। প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান প্রথম কার্যকর করা হয় কবে? ভারতের সংবিধান প্রথম কার্যকর করা হয় 26 জানুয়ারি 1950। এই দিনটিকে বলা হয় কমেন্সমেন্ট ডে, এবং মনে রাখবে এই দিন সংবিধানের কেবলমাত্র 15টি অনুচ্ছেদ কার্যকর করা হয়েছিল। খসড়া কমিটি গণপরিষদে যে সংবিধান পেশ করেছিল তাতে কতগুলো অনুচ্ছেদ এবং কতগুলো তফসিল ছিল, অর্থাৎ কতগুলো আর্টিকেল ছিল এবং কতগুলো শিডিউল ছিল? 395টি আর্টিকেল বা অনুচ্ছেদ ছিল এবং 8টি তফসিল বা শিডিউল ছিল। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কত সালের সংবিধান সংশোধনী দ্বারা গৃহীত হয়? অ্যাকচুয়াল সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো 42তম সংবিধান সংশোধনী 1976-এ যেটা হয়েছিল, 1976 সালে যুক্ত হয়েছিল। এটিকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ভারতের সংবিধানের ওপর কোন আইনটির প্রত্যক্ষ এবং সবথেকে ব্যাপক প্রভাব পড়েছে? এটি হয়ে যাবে 1935 সালের ভারত শাসন আইন। কোন দেশে সর্বপ্রথম সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা যুক্ত করা হয়? কোন দেশে সর্বপ্রথম সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা যুক্ত করা হয়? এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে টেস্টিমেন্ট অফ হিজ ওল্ড এজ বলে কে অভিহিত করেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ বলে কে অভিহিত করেন আর্নেস্ট বার্কার। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের প্রস্তাবনার অনুকরণে গৃহীত হয়? এটি গৃহীত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনার অনুকরণে। রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে নিয়োগ করা হয়? 1953 সালের 22 ডিসেম্বর, 1953 সালের 22 ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন নিয়োগ করা হয়েছিল।
রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। আচ্ছা, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল কত সালে? দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় কত সালে? অ্যাকচুয়ালি 1991 সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় 69তম সংবিধান সংশোধনীর দ্বারা। 69তম সংবিধান সংশোধনীর দ্বারা। কত সালে পর্তুগিজ উপনিবেশ গোয়া দমনদিউ অধিগ্রহণ করা হয়, অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত করা হয়? এটি 1961 সালে করা হয়েছিল। কত সালে নাগাল্যান্ডকে স্বতন্ত্র রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1962 সালে নাগাল্যান্ডকে স্বতন্ত্র রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল 1962 সালে 13তম সংবিধান সংশোধনীর দ্বারা। সিকিম কত সালে ভারতের একটি অঙ্গরাজ্য রূপে অন্তর্ভুক্ত হয়? সিকিম 1975 সালে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ইনক্লুডেড হয় 36তম সংবিধান সংশোধনীর দ্বারা। 36তম সংবিধান সংশোধনীর দ্বারা। ভারতের পূর্বাঞ্চলের পুনর্গঠনের ব্যবস্থা করা হয় কত সালে? 1972 সালে। কত সালে আসাম পুনর্গঠন বিল পাশ হয়? 1969 সালে আসাম পুনর্গঠন বিল পাশ হয়। জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান কত সালে কার্যকর হয়? জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান কত সালে কার্যকর হয়? এটি হবে 1957 সালে। জম্মু কাশ্মীর কবে ভারতবর্ষে যোগদান করে? 1947 সালের 26শে অক্টোবর। 1947 সালের 26শে অক্টোবর জম্মু কাশ্মীর ভারতবর্ষে যোগদান করে। পার্লামেন্ট কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন প্রণয়ন করে? পার্লামেন্ট কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন প্রণয়ন করে? এটি কত সালে হবে, কে বলতে পারবে? এটি হয়ে যাবে 1955 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদগুলোতে নাগরিকতা সম্পর্কে বলা আছে? আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত, আর্টিকেল 5 to 11। সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের স্থায়ী অধিবাসীদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগদানের ব্যবস্থা বর্ণিত আছে? রাজ্যের স্থায়ী অধিবাসীদের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে চাকরির ক্ষেত্রে সংরক্ষণের কথা বলা আছে বা বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা আছে? এটি আর্টিকেল 16-তে বলা আছে, আর্টিকেল 16। আচ্ছা, মৌলিক অধিকার রচনার ক্ষেত্রে ভারতীয় সংবিধান প্রণেতারা কোন দেশের সংবিধানের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? অর্থাৎ মৌলিক অধিকার অংশটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, সম্পত্তির অধিকার, এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সম্পত্তির অধিকার আইন বর্তমানে কত নম্বর অনুচ্ছেদে সাধারণ আইনগত অধিকার হিসেবে সংরক্ষিত আছে? হয়ে যাবে আর্টিকেল 30A 300A অনুচ্ছেদে। 300A অনুচ্ছেদে। সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদ অনুযায়ী লেখো জারি করতে পারে? ঠিক আছে, অর্থাৎ রিট জারি করতে পারে মৌলিক অধিকার বলবৎ করার জন্য? আর্টিকেল 32 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে একটা দুটো কমন পেয়ে যেতে পারো। ভালো থেকো, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য আমাদের শুভকামনা রইল। ধন্যবাদ।